নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সঙ্গোপনের সুর, কলমে দেবিকা সাহা। রঙিন বইয়ের মলাট আর হারিয়ে যাওয়া পোস্টকার্ডের সেই চিঠিটা দুটোই সমানভাবে উৎসাহ আর উচ্ছ্বাসের আনন্দের জায়গায় মনে। কোনোটা বা নতুনত্বের ছোঁয়ায়, বা কোনোটা হারিয়ে যাওয়া একটা ভালো লাগা। অঙ্কনদের বাড়ির ডাইনিং রুমটা বেশ বড়। আজকে সন্ধ্যে জুড়ে এখানেই সাজো রাও। অঙ্কনের মা কাকিমারা আজকে সারাদিন ধরেই প্রায় রান্নাঘরের কাজে ব্যস্ত। ছেলে কী খেতে পছন্দ করে সবই প্রায় আজ যোগ হয়েছে রান্নাঘরের মেনুতে। আর বাড়ির ছোটরা তাদের সাধ্য মতো সুন্দর করে ডেকোরেশনের কাজে লেগে পড়েছে। বেলুন ফোলানো, রঙিন চিকমিকে কাগজ দিয়ে পুরো ঘরটাকে সাজানো, কেক অর্ডার করা, কালারফুল মোমবাতি সিলেক্ট করা, এগুলো কি কম কাজ নাকি? অর্চি বাড়ির ছোট সদস্যদের সাথে তাল মিলিয়ে কাজে লেগে পড়েছে, কিন্তু যার জন্য কাজে লেগেছে তারই তো কোনো পাত্তা নেই। এই দেখ দা ভাইয়ের অফিস সেলিব্রেট হয়েছে, সেই ব্ল্যাক ফরেস্ট কেক। আমরাও তো এই কেকটাই অর্ডার করলাম। না, কেকটা চেঞ্জ করতে হবে। একই কেক বাড়িতে এসে কাটলেও ব্যাপারটা ভালো লাগবে না ঠিক। একা একা কী সব বলছিস তুই? অমৃতার কথাতে ওর দিকে একটু বিরক্ত সুযোগ নিয়ে তাকালো অরণ্য। একা একা বলবো কেন রে? তোদেরকেই তো বলছি, তুই না সবেতেই অন্য জগতে থাকিস। কি সবাই শুনতে পেল আর তুই শুনতে পেলি না? যত সব। দেখেছো তো অর্চিতাদি, ছোটদা ভাই কেমন করে বলছে আমাকে। অমৃতার অভিযোগ শুনে একটু মিথ্যেভাবে অরণ্যকে বকে দিল অর্চিতা। এই অরণ্য, কি হচ্ছে এসব? হ্যাঁ, তুমি ওকে এভাবে বলছো কেন? ছোটো বোনকে এভাবে বলতে হয় তো? কি করব বলো? ওই তো। আচ্ছা ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না। কি হয়েছে বলো এবার। ওই দাদা ভাইয়ের অফিসে বার্থডে সেলিব্রেট হয়েছে, আমি গ্রুপের ছবি দেখলাম। ওমা তাই? কই দেখাও, আমিও দেখব। অর্চির দিকে নিজের ফোনটা এগিয়ে দিল অরণ্য। বাহ, সুন্দর ডেকোরেশন তো। অঙ্কনকেও খুব সুন্দর দেখাচ্ছে, একটা স্বতঃস্ফূর্ত ছোঁয়া লেগে আছে ছেলেটার চোখে মুখে। এটা দেখে বেশ লাগলো অর্চির। তবে স্ক্রিন স্ক্রল করে আরেকটা ছবির দিকে চোখ যেতে একটু অবাক হলো অর্চি। দুটো কেক কেন? ফোনটা স্ক্রল করতে আরেকটা ছবি, দুজন একসাথে কেক কাটছে। তার মানে আজকে ওদের বুটিকে শুধু অঙ্কন নয়, আরও একজনের জন্মদিন সেলিব্রেট হয়েছে। এই মেয়েটা, তার মানে এই মেয়েটারও আজকে জন্মদিন, আর দুজনের একসাথে জন্মদিন উদযাপন। বাহ, বিশাল ব্যাপার। আবার একসাথে কেক কাটা ইচ্ছে করেই পরের ছবিটা স্ক্রল করলো উঠছি। অনেকগুলো ছবি, সুন্দর করে জন্মদিন উদযাপনের প্রতিটা মুহূর্ত। তবে একটা ছবির দিকে চোখ যেতেই চোখটা স্থির হয়ে গেল উঠছি। একটা কেক হাতে নিয়ে মেয়েটা অঙ্কনের মুখের সামনে ধরে আছে, আর অঙ্কন হাসি মুখে সবার দিকে তাকিয়ে। একটু হেসে অরণ্যকে ফোনটা ফেরত দিল অর্চি। তারপর বাড়ির সবার সঙ্গে এটা ওটা কাজে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। ঘড়িতে এখন সন্ধে 6টা। অঙ্কনদের বাড়ির বসার ঘরটা এখন লোকজনে ভরপুর। বাড়ির সবাই এখন উপস্থিত এখানে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব মিলিয়ে এক প্রকার চাঁদের হাট বসেছে যেন অঙ্কনদের বাড়িটাতে। আর এই সব কিছুরই মধ্যমণি হলো অঙ্কন। বাড়িতে এসে অর্চিকে এখানে খেয়াল করেছে ও, তবে মেয়েটা ওর সামনে আলাদা করে আসেনি। আর অঙ্কনও আসার পর থেকে সময় পায়নি আলাদা করে কথা বলার। কেক কাটার সময় অর্চি যে এক দৃষ্টিতে অঙ্কনের দিকে তাকিয়েছিল, এটা চোখ এড়ায়নি ওর। এটা তোর জন্য জন্মদিন, একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। চেনা পরিচিত কণ্ঠস্বরটা শুনে একটু অবাকই হলো ছেলেটা। এতক্ষণ বাদে অর্চি নিজে থেকে ওর কাছে এসেছেন। কেক কাটার পর ভাই বোনদের সঙ্গে গল্পে মেতেছিল অঙ্কন। অর্চির কলার আওয়াজে অবাক চোখেই তাকালো ওর দিকে। এত অবাক হওয়ার কিছু নেই, জন্মদিনে আমার তরফ থেকে কিছু একটা উপহার পাবি, এটাই তো স্বাভাবিক। কথাটা বলে হাতে থাকা পায়েসের বাটিটার থেকে এক চামচ পায়েস তুলে নিয়ে অঙ্কনের মুখের সামনে তুলে ধরল মেয়েটা। বিনা বাক্যবায়ে পায়েসটা মুখে তুলে নিল ছেলেটা। তুই বানিয়েছিস? কি মনে হচ্ছে? যে মেয়েটার হাতের রান্না খাওয়া একটা সময় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল, সেই রান্নার স্বাদ ভুলে যাওয়াটা মনে হয় সম্ভব না। অঙ্কনের কথাটা শুনে একটু হাসল অর্চি।
শুধু কি 1 চামচ পায়েসই আমার জন্মদিনের উপহার, না মানে বাকি পায়েসটাও কি আমার ভাগ্যে জুটবে না? অঙ্কনের মুখ থেকে এমন একটা কথা শুনে এবার আর না হেসে থাকতে পারল না অর্চিতা। না না, পুরোটাই আছে তোর জন্য, এখন আরেকটু খা, এরপর আবার পরে খাস, আমি কাকিমার কাছে রেখে যাব। কথাটা বলে উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছিল অর্চি, তবে থেমে গেল অঙ্কনের একটা কথায়। এতক্ষণে সামনে আসার সময় হলো। অঙ্কনের মুখে এরকম একটা কথা শুনে একটু হাসলো অর্চি, তারপর বেশ শান্তভাবে উত্তর দিল, সময় অনেকক্ষণ আগেই হয়েছে বলেই না দুপুর থেকে আছি এখানে। যাই হোক, ওসব বাদ দে। অর্চিদি, তোমার সঙ্গে ছবি তুলবো, চলো না ওই দিকটায়। হ্যাঁ অমৃতা, চলো। আজকে অর্চিকে একটু বেশি শান্ত মনে হচ্ছে অঙ্কনের, নয়তো এইভাবে কথা এড়িয়ে যাওয়ার মেয়ে নয়। রাতের আকাশে তারাদের ঝলমলানি। অঙ্কনদের বাড়ির ছাদটাতে অঙ্কন আর অর্চি দাঁড়িয়ে। একটু আগে অত্রি আর অরণ্য প্ল্যান করে ওদের দুজনকে একা একটু কথা বলার জন্য এখানে পাঠিয়েছে। যদিও অর্চি ব্যাপারটা বুঝতে পারেনি তখন, বুঝলে আসতো কি না সেটাও একটা সন্দেহ। জানিস অর্চি, আমার কখনো কখনো মনে হয় আমরা যেন হারিয়ে যাচ্ছি কোথাও। আমরা হারিয়ে গেছি অঙ্কন। জীবন আমাদের দুজনকে দুটো আলাদা প্রান্তে এনে দাঁড় করিয়েছে। অর্চি, অবাক হওয়ার মতো কিছু বলিনি। আপাত দৃষ্টিতে দেখতে গেলে আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যাই নেই, থাকার কথাও না। কিন্তু এটা নিয়ে যদি আমরা ভাবতে বসি তাহলে জীবন আমাদের অন্য উত্তর দেবে। আবার তুই এসব ভুলভাল কথা বলছিস। কথাগুলো একেবারেই সত্যি, ভেবে দেখিস। তুই চাসটা কি অর্চি, আমাকে একটু বুঝিয়ে বলবি? কিচ্ছু না। দেখলি তো অঙ্কন, তুই আজও বুঝলি না কিছু। আজও আমাকে মুখ ফুটে একবার বললি না তোর জীবনের ছোট ছোট আনন্দগুলোর কথা। এই যে আজকের দিনটা তুই অফিসে এত সুন্দর করে কাটিয়েছিস সেটাও বলি না। আমি তো বেশি কিছু চাইনি অঙ্কন, আমি শুধু চেয়েছি আমাদের দুজনের জীবনের ছোট ছোট আনন্দগুলো কষ্টগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতে। কিন্তু দেখ কোথায়, কি বল, আমরা সরে যাচ্ছি নিজেদের থেকে অনেক দূরে, আর এটাই সত্যি। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে আবারও একটু হাসলো অর্চি। কিরে, উত্তর না দিয়ে হাসছিস যে? কিচ্ছু না, কিছু বলবো না। আর শোন, এত কিছু শুনতে হবে না এখন, তুই তোর হাতটা দে তো। হাতটা? চিন্তা নেই বাবা, তোকে কিডন্যাপ করবো না, হাতটা এগো। অঙ্কন হাতটা এগোলে ওর হাতে এক মুঠো চকলেট ভরে দিল অর্চি। এটা জন্মদিনের দ্বিতীয় এবং আজকের মতো শেষ উপহার, তোর পছন্দের চকলেট। চল এবার নিচে যাওয়া যাক, খাওয়ার সময় হয়ে গেছে আর রাতও অনেকটাই হয়ে গেছে। খেয়ে গিয়ে আমাকে আর অত্রিকেও বেরোতে হবে, বেশি রাত হয়ে গেলে মা আবার চিন্তা করবে। কথাটা বলে নিচে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে এগিয়ে গেল অর্চি। ওকে ডাকবে ভেবেও, কিছু একটা ভেবেও আর পিছু ডাকলো না অঙ্কন। আকাশ, তুমি কাকে চাও? এক মুঠো আবির, রঙে যে আমায় বড্ড ভয়। চিন্তা নেই, আমি রাঙিয়ে নেব তোমায় নিজের রঙে। এই 4টে লাইন লিখতে লিখতে পেনটা কেমন যেন থেমে গেল। কি আর এসব আমি কি ভাবছি? এমন এলোমেলো ভাবনা আমার মাথায় আসতে পারে না, কিছুতেই না। রং আমার জন্য নয়। কিছু কিছু মানুষের জীবনে রং আসতে পারে না, আর বেরঙিন জীবনে রঙের ছোঁয়াটাও যে বড্ড বেমানান যে। কিন্তু একটু আগে কী সব ভাবছিলাম আমি। ভগবান, এমন কোনো ভাবনার বাঁধনে জড়িও না আমায়। যেটা আমার সামনে সেটুকুই থাক, আমি আমার পৃথিবীতেই থাকতে চাই। তবে কেন এমন অপ্রত্যাশিত ভাবনা? এবেলার গল্প আর ওবেলার চিঠি, রোদেলা আকাশে আবছায়া ঘেরা বৃষ্টির খুনসুটি। ভোর ভোর মায়ের ডাকে ঘুম থেকে উঠে পড়েছে অর্চি। আজকে মা আর কাকিমা মানে অঙ্কনের মায়ের সাথে দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিতে যাবে। এই ব্যাপারটা আগে থেকে ঠিক ছিল না। হঠাৎ করেই ভোর 6টার সময় অর্চির মা ঘুম থেকে ডেকে ওকে রেডি হতে বলে। এখন ঘড়ির কাঁটায় 7:30। প্রায় রেডি হয়ে নিয়েছে ও। একটা কমলা রঙের চুড়িদার আর চুলটা খোলা, বাহ বেশ সুন্দর লাগছে তো। এই চুড়িদারটা এবার পুজোয় অঙ্কন দিয়েছিল ওকে। আরও একটা শাড়ি দিয়েছিল, যদিও বা শাড়িটা ভাঙা হয়ে গেছে। আজকে নতুন চুড়িদারটা ইচ্ছে করেই পরল। চুলটা আপাতত একটা ক্লিপ দিয়ে আলগা করে বেঁধে নিল। কপালে একটা ছোট্ট কালো টিপ। আয়নায় নিজেকে একবার দেখে ঘর থেকে বেরোলো মেয়েটা। এবারে ঠাকুর ঘরে যেতে হবে। একবার ডালা প্রায় গুছিয়ে রেখেছে মা, তবুও মোমবাতি ধূপকাঠিটা দেখে নিতে হবে।
আর বাড়ির কাছে কয়েকটা ফুল তুলতে হবে। ততক্ষণে মা রেডি হয়ে নেবে। চটপট কাজগুলো সেরে নিয়ে মেয়েটা কিছুক্ষণ আগে অঙ্কনের মা ফোন করেছিল। উনি বাড়ির গাড়ি নিয়েই আসছেন, একেবারে বাড়ির সামনে থেকে অর্চিদের তুলে নেবে। ডাইনিং রুম লাগোয়া ব্যালকনিটায় দাঁড়িয়ে মোবাইল ফোনটা নিয়ে নিজের একটা ছবি তুলে নিল মেয়েটা। আজকে অনেক দিন পর এভাবে নিজের ছবি তুলতে ইচ্ছে করলো। হ্যাঁ, সুন্দর লাগছে, এইভাবেই তোল ছবিটা। হ্যাঁ, বোনের কথা একটু অপ্রস্তুতি হলো অর্চি। একে তো এভাবে বাচ্চাদের মতো সেলফি তুলছিল, তার ওপর আবার অত্রি দেখে নিল। কী যে করি না আমি। আরে তোল রে ছবিটা, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। মেরি প্যারি বেহেনজি। হাসতে হাসতে দিদিকে উদ্দেশ্য করে কথাটা বলল অত্রি। আর শোন, ছবিটা তুলে অঙ্কনদাকেও পাঠিয়ে দিস। কথাটা বলেই ঠোঁট চেপে হাসতে শুরু করলো অত্রি। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমার সাথে তোর কোনো কাজ নেই? সকাল সকাল দিদিকে নিয়ে লেগ পুডিং হচ্ছে। যা গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বস। সেই, আমাকে তো আর নিয়ে যাচ্ছিস না? তোর তো খুব মজা, মা আর শাশুড়ি মায়ের সাথে পুজো দিতে যাচ্ছিস মন্দিরে, বিশাল ব্যাপার। আমার যে কবে হবে এরকম? কথাটা বলতে বলতে একটু দীর্ঘশ্বাসের রেখা দেখা গেল অত্রির মুখে। সেই রে, খুব পাকা পাকা কথা বলছিস আজকাল, দাঁড়া মাকে বলছিস। কী রে, কখন থেকে আমি ডাকছি, দিদি এসে গেছেন, রাস্তায় ওয়েট করছেন, আমি বললাম ঘরে আসতে, তা বললো যে পরে আসবে, আমাদের তো এবার বেরোতে হবে, চল তাড়াতাড়ি। মায়ের কথাতে দুই বোনের খুনসুটিতে আপাতত একটু ফুল স্টপ পড়ল, নয়তো দুই বোনের খুনসুটি শুরু হলে তা চলতেই থাকে। গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটটাতে একা একা বসে একটু বোরিং ফিল করছে অর্চি। পিছনের সিটে দুই মা নিজেদের মধ্যে গল্পে মশগুল। সামনে যে মেয়েটা একা একা বসে আছে সেদিকে কারোর খেয়াল থাকলে তবে তো। কী করি ভেবে ফোন আর হেডফোনটা বের করে একটু গান শোনায় কনসেন্ট্রেট করলো মেয়েটা। ধর, গান শুনতে আর ভালো লাগছে না। আচ্ছা, তখন অত্রি যেটা বললো সেটা করব। অঙ্কনকে পাঠাবো একবার আমার ছবিটা। না থাক, এটা বড্ড ছেলে মানুষই হয়ে যাবে। দোনোমনো করেও শেষমেশ অঙ্কনে হোয়াটসঅ্যাপে সকালে নিজের তোলা সেলফিটা পাঠিয়ে দিল। ক্যাপশনে কিছুই লিখলো না, শুধু ছবিটা। মোবাইল ফোনের টুংটুং নোটিফিকেশান গাড়ি চালাতেই ফোনের দিকে চোখটা চলে গেল অঙ্কনের। একটা আনরেড মেসেজ অর্চির নাম্বার থেকে। গাড়িটা একটা সাইড নিয়ে থামিয়ে ফোনটা হাতে নিয়ে নিল ছেলেটা। অর্চি মেসেজ করেছে দেখে একটু কৌতূহলবশত হোয়াটসঅ্যাপটা অন করলো। অর্চির নামের পাশে একটা ফটো, তার মানে অর্চির কোনো ছবি পাঠিয়েছে। তাড়াতাড়ি ইনবক্সটা ওপেন করলো। কমলা রঙের সালোয়ারে অর্চি, আর এই সালোয়ারটাই তো অঙ্কনের খুব চেনা। ছবিটা দেখেই একটা আলগা হাসির রেখা খেলে গেল অঙ্কনের মুখে। দক্ষিণেশ্বরে মন্দিরে এসে পুজো দেওয়াটা সুন্দরভাবেই সম্পন্ন হলো। গঙ্গা দর্শন করে এবারে মন্দিরের সামনেটা এলো ওরা তিনজন। মায়েরা মায়েদের মতো কথা বলায় ব্যস্ত। তাদের দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে একটা সুন্দর ছবি তুলে দিল অর্চি। আচ্ছা শোনো না মা, এবার কিন্তু খিদে পাচ্ছে আমার। আর কাকিমা, তোমার এতক্ষণ না খেয়ে থাকাটা ঠিক না, চলো না কিছু খেয়ে নিতে হবে এবার। অর্চির কথাতেই ওর দুই মা সমর্থন জানালো। শোন না অর্চি, আমরা মন্দিরের বাইরে ওই দোকানটাতে বসছি, তুই একটু ভিতরের ওই মিষ্টির দোকান থেকে প্যারা আর সন্দেশ নিয়ে আয় তো। প্রসাদী মিষ্টি ছাড়া ওই বাড়িতে শুকনো মিষ্টি নিয়ে যাব কয়েকটা। আচ্ছা বেশ, তোমরা বসো, আমি ভিতর থেকে নিয়ে আসছি। মিষ্টির বিলটা পে করে বেড়াতে যাবে, কিন্তু থেমে গেল কারোর একটা গলার আওয়াজে। মিষ্টি দেখাচ্ছিস খুব। কথাটা শুনে একটু অবাকই হলো অর্চি। তাড়াতাড়ি পেছন করে তাকাতেই দেখতে পেলো একগাল হাসি নিয়ে ছেলেটা দাঁড়িয়ে ওর সামনে। তুই এখানে? কেন আসতে পারি না? না সে পারবি না কেন, কিন্তু কখন এলি? এই তো একটু আগে মা ফোন করে বললো মন্দিরে আসতে। কাকিমা বললো না তো যে তুই আসবি? সে তো আমাকেও বলেনি যে তুই আসবি, বললো যে মা আর আন্টি আসছে পুজো দিতে, ফেরার সময় আরও কী সব কাজ আছে, তাই আমাকে আসতে বললো। অঙ্কনের কথাগুলো শুনে অর্চিত অবাক হওয়ার চরম সীমায় পৌঁছে গেছে। বাই তবে ভাগ্যিস ছবিটা পাঠালি, আর ভাগ্যিস আমি এলাম এখানে। মানে কিছু না, চল বেড়ানো যাক, মায়েরা ওয়েট করছে বাইরে। সকালে মিঠে রোদের সঙ্গে তাল মিলিয়ে কেয়ার মনটাও এখন বেশ পুরপুরে। অটো থেকে নেমে মিনিট 5 হাঁটলে ওর অফিস। তবে এই হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত রকম ফিল হচ্ছে মেয়েটার। অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কেউ যেন ওর পিছনে আছে,
কয়েকবার পিছনে ঘুরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। কি হচ্ছে এসব আমার সাথে? কথাটা ভেবে নিয়ে আরেকটু জোরে পা চালালো মেয়েটা। না না, অফিসে পৌঁছতে হবে তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানো যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর গল্পগুলো প্রচুর শেয়ার করো।